যেটা সবচেয়ে একটা দেশের একটা রাষ্ট্রের জন্য অসম্মানজনক বলে আমি মনে করি, একটা স্বাধীন দেশ রাষ্ট্রের জন্য। উনি বলেছেন বাংলাদেশের বিষয়ে কেউ, আভ্যন্তরীণ বিষয়ে কেউ, বাইরের কেউ যদি হস্তক্ষেপ করে তাহলে আমরা সেটা ভালোভাবে নেব না। আমি বাংলা করলে যে জিনিসটা বুঝি, আমি ইংলিশ একটু কম বুঝি, তারপরও চেষ্টা করি বোঝার। তো এই যে তারা দুজনে আমাদেরকে ওই একটা প্রবাদ বাক্য আছে যে বিধবা বেটি সবার ভাবি। আমরা আমাদের রাজনৈতিক অবস্থানটাকে এমন জায়গায় নিয়ে গেছি যে সবাই মনে করে আমরা তার সখী হওয়ার তার সখী হইতে হবে। এখন রজার খলিল ছিলেন আমেরিকান নিয়োজিত একজন মানুষ, এটা আমরা সবাই জানি, তাই না? রজার খলিল বলতে আমাদের বর্তমান আমেরিকা মনোনীত তারেক রহমান সাহেবের ফরেন সেক্রেটারি, ফরেন, উনি উনার মধ্যস্থতায় এই বাংলাদেশে এবং চায়নার যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো কিন্তু সব ডিসক্লোজ হয়নি। এখন এই অবস্থায় অবশ্যই আমেরিকার মাথা ব্যথার কারণ হতে পারে। একটা জিনিস আপনি দেখেন, চায়নার সাথে যে তিস্তা চুক্তি এবং করিডোর যেটা রোডটা হওয়ার কথা, সেইটা কিন্তু আদতে আপনার বাংলাদেশে চায়নার মাধ্যমে পাকিস্তানের সশস্ত্র গ্রুপগুলার এন্ট্রির একটা পথ আমি মনে করছি, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। যেটা সেই জায়গায় নিশ্চয়ই ভারত সেটা খুব ভালোভাবে নেবে না। পাশাপাশি আমরা আমাদের বর্তমান সরকার দেশের যে চুক্তিটা করে আসছেন বা যে কথাগুলো শোনা যাচ্ছে, যা কিছু চায়নার সাথে করছেন, আমেরিকার ইচ্ছে মতো কিন্তু রাখাইনে সেই করিডোরটা আমেরিকাকে দেওয়া হয়নি। তাহলে আপনার 2005-এর যে ইনভেস্টমেন্ট আমেরিকার 29 মিলিয়ন ডলারের যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের কি হবে? আপনি নিশ্চয়ই কোথাও আপনি ইনভেস্ট করবেন না যে ইনভেস্টমেন্টের আপনি রিটার্ন পাবেন না। আমেরিকা তো আর আমার আমি ধরেন আমি সন্তান হিসাবে আমার বাবার কাছ থেকে বিনা স্বার্থে কিছু সাহায্য পেতে পারি, আমার বড় ভাইয়ের কাছ থেকে বিনা স্বার্থে কিছু সাহায্য পেতে পারি, কিন্তু আপনার কাছ থেকে তো আমি ওইরকম কোনো সাহায্য পাবো না যদি আপনার সেখানে কোনো বেনিফিট না থাকে। এটা স্বাভাবিক। এটা বোঝার জন্য আপনার ফরেন মিনিস্ট্রির সচিব হওয়া লাগে না বা ওইখানে ওই সাবজেক্টের উপর পিএইচডি করা লাগে না। আমি সাধারণ মানুষ, সাধারণভাবে বুঝি যে আমেরিকা এবং ভারত উভয়ই এইখন আপনার আমাদের আমরা তাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গেছে। আমাদের চায়নার সফরটাই তারেক রহমানের জন্য বিস্ফোরা হতে পারে। চায়নার সফরটাই তারেক রহমানের আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ আপনার নির্ধারণ করতে পারে। সার্জিও বাংলাদেশে আসছেন, আসলে কিন্তু তিনি 28 জুলাই, এবং তিনি একটি করেছেন ত্রিবেদীর সাথে, আমাদের ভারতীয় অ্যাম্বাসেডার যে কি ওনার নাম, দীনেশ ত্রিবেদী, ওনার সাথেও কিন্তু বৈঠক করবেন। তার মানে আমেরিকা এবং ভারত এখন এই মুহূর্তে একটা আপনার নতুন খেলা হয়তো শুরু করবে এখানে। এনসিপি সাথে কয়েকদিন আগে দেখা করেছেন, আপনারাও বলেছেন যে এনসিপি সাথে আজকে দেখা করেছেন দিনের বেলা আমেরিকান অ্যাম্বাসেডার। এনসিপি কে আপনি বলেছেন নাবালক বা শিশু এরকম কিছু, আসলে আমেরিকা পেট্রন করছে। তাদের ইচ্ছে ছিল জামাত এবং এনসিপি কে দিয়ে দুইটা প্ল্যাটফর্ম করে তারা সরকার এবং বিরোধী দল করবে। যেহেতু এটা আপনার জনগণের কাছ থেকে সেই রকম সাড়া পাওয়া যায়নি, এবং এই জনগণের টোটাল একটা বড় অংশ তো অবশ্যই বিএনপিকে সাপোর্ট করে, বাংলাদেশের একটা বিশাল অংশ বিএনপির সাপোর্টার। তো সেই জায়গাতে এই পরিস্থিতিতে যদি তারা জামাত এবং এনসিপি কে ক্ষমতায় নিয়ে যেত, তাহলে যে ঘটনাটা ঘটতো, হয়তো বা আওয়ামী লীগ বিএনপির তৃণমূলের কর্মীরা এক হয়ে এইটার বিরুদ্ধে আবার আর একটা গণঅভ্যুত্থান বা আবার একটা রাজনৈতিক পরিবর্তন, পট পরিবর্তন ঘটিয়ে দেওয়ার জন্য মাঠে। কিন্তু আমেরিকার তো আসল খেলা আমাদের কে নির্বাচিত হবে, কোথায় কে নির্বাচনে থাকবে সেটা না। আমেরিকার আসল খেলা হলো এই অঞ্চলে তারা শাসন করতে হলে, ভারতকেও ট্যাকেল করতে হলে, চায়নাকে ট্যাকেল করতে হলে তাদের একটা শক্ত জায়গা লাগবে। সেই শক্ত জায়গাটা হলো বাংলাদেশ। কারণ এইদিকে মিয়ানমার, এদিকে চায়না এবং ইন্ডিয়া, এই তিনটাকে তারা কন্ট্রোল করার জন্য এই জায়গাতে আসার জন্য সর্বোচ্চ চেষ্টাগুলো করে যাচ্ছে, যেটার কারণে 5ই আগস্ট ঘটানো হয়েছে।
শেখ হাসিনা, আমি পুনরাবৃত্তি করতে চাই না, তারপরও কথা প্রসঙ্গে আসে, শেখ হাসিনার প্রত্যেকটি পদক্ষেপ ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে প্রতিবেশীর সাথে বন্ধুত্বমূলক সুলভ সম্পর্ক। সেই জায়গাতে অনেকেই আমাদের এই বন্ধুত্ব সুলভ সম্পর্ককে আমাদেরকে আওয়ামী লীগ সরকারকে বলেছেন তাবেদারি সরকার, ভারতের তাবেদারি। আমাদের বৃহৎ অংশটি, বৃহৎ সীমান্ত অংশটি ভারতের সাথে। সেই জায়গায় আমার সাথে যদি আমি ভারতের সাথে সুসম্পর্ক রাখি, আমাদের অর্থনৈতিক এবং সামাজিক সব ক্ষেত্রেই আমাদের সুবিধা, বাংলাদেশের, আমাদের বলতে বাংলাদেশের নাগরিকদের সুবিধা। সেই সুবিধাটা দেখতে গিয়েই শেখ হাসিনাকে 5ই আগস্ট খেসারত দিতে হয়েছে। শেখ হাসিনাকে 5ই আগস্ট বাংলাদেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে। এখন আমরা যদি এই সার্জিওর আগামী সফরটাকে এইভাবে বিশ্লেষণ করি, শেষমেশ যেটা বলতে চাই যে বাংলাদেশ সফরটা সার্জিও আমেরিকার স্বার্থে করছেন, মধ্য এশিয়ার উনি প্রতিনিধি। সেই জায়গায় পুরো মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়াকে তিনি কন্ট্রোল করতে চায় আমেরিকা। আমরা যদি এই জায়গাতে থাকি, তাদের কন্ট্রোলে, সম্পূর্ণ কন্ট্রোলে চলে যাই, আমাদের যেটা হবে, আমরা রাখাইন রাজ্য একটা গঠিত হবে, রাখাইন একটি দেশ গঠিত হবে, ভারতের জন্য সেটা হুমকি স্বরূপ। ভারতকে ভবিষ্যতে ভেঙে ফেলার, আমি অনেকবার বলেছি, আপনার এই অনুষ্ঠানে বলেছি, আসল খেলাগুলো কিন্তু ভূ রাজনৈতিক। আসল খেলাটা শুধু বাংলাদেশের নয়, ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো আছে আমাদের সাথে, আমাদের এই সীমান্তবর্তী এলাকাগুলোকে ভেঙে দিলে ভারত ছোট হয়ে যাবে। ভারত ছোট হয়ে গেলে আমেরিকা চায় না বিশ্বে কোনো বড় দেশ থাকুক। যেটা শুরু করেছে তারা রাশিয়া থেকে, ইউএসএসআর ভেঙে দিয়েছে, চেকোস্লোভাকিয়া ভেঙে দিয়েছে, আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন ভেঙে দিয়েছে আমাদের। যদিও আমরা ইংল্যান্ডে আমরা যারা আছি, আমরা গিয়েছিলাম ইয়েতে গণভোটে, হ্যাঁ, ব্রেক্সিট এবং এক্সিট, আমরা ব্রেক্সিটের পক্ষে রায় এসেছে। এটার মূল কারণটা হলো ইউরোপের এই বিশাল মার্কেটে ইউরো দিয়ে আমরা যখন লেনদেন করছিলাম, তখন কিন্তু হুমকিতে ছিল মার্কিন ডলার। হ্যাঁ, সেই মার্কিন ডলার হুমকিটাকেই কাটানোর জন্য এখানে তারা একক মহাগুরু হয়ে থাকতে চায় বিশ্বের বুকে। ধন্যবাদ। একেবারে সঙ্গে মঞ্জু ভাই, আমি একটু বুঝি তাহলে সার্জিগুর আসলে পরে কি ধরনের চাপের মধ্যে আসলে সরকার থাকবে, বা কি চাপ মোকাবেলা করবে সরকার? এখন সরকার যে চাপগুলো মোকাবেলা করছে সেই চাপগুলোই আরো বাড়বে, নতুন কোনো চাপ না। ভাই যেটা বললেন যে এটা পরিষ্কার, এখানে মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার যে চীনের সাথে বাংলাদেশের মাখামাখি মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে মেনে নেবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের অতিরিক্ত মাখামাখি চীন কোনোভাবে মেনে নেবে না। তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের মাখামাখি চীন কোনোভাবে মেনে নেবে না। এই যে ত্রিমুখী সংকট, এই সংকটটাকে শেখ হাসিনা খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতেন, তিন পক্ষের কোনো পক্ষকে শত্রু না বানিয়ে। সর্বশেষ তাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে শত্রু বানাতে হয়েছে বাধ্য হয়ে, বিকজ অফ আমাদের সার্বভৌমত্ব। তো এই জায়গাটায় এসে বিএনপি তিন পক্ষের কোনো পক্ষকে শত্রু বানাতে চাইছে না, কিন্তু বাস্তবতা হলো যে বিএনপির যে সরকার চালিয়ে নিচ্ছে, সেই সরকার চালিয়ে নেওয়ার জন্য এই ভঙ্গুর অর্থনীতি এবং আন্তর্জাতিকভাবে তাদের যে বন্ধুহীনতা এই মুহূর্তে, এবং সব জায়গায় তাদের যে সন্দেহ, তাদেরকে নিয়ে যে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সন্দেহ, চীনেরও সন্দেহ, মার্কিনের সন্দেহ, ভারতের তো সন্দেহ আছেই। এই তিনটা গ্রুপের সন্দেহ মোচন করার মতন কোনো এলিমেন্টস বিএনপির হাতে নেই। বাধ্য হয়ে বিএনপিকে চীনের কাছে হাত পাততে হচ্ছে 20 মিলিয়ন ডলারের জন্য। বাধ্য হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির যে অসম চুক্তি, সেই চুক্তিকে বিএনপিকে আমলে নিতে হচ্ছে, চুক্তিকে গ্রহণযোগ্যতা দিতে হচ্ছে, এবং চুক্তির পাই পাই করে আমরা অনুসরণ করব সেই দস্তখত দিতে হচ্ছে। এট দ্য সেম টাইম ভারতের উপর যে বাংলাদেশের অর্থনৈতিকভাবে প্রচন্ড রকমের নির্ভরশীলতা, সেইটাকেও বিএনপিকে আমলে এনে ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে সেই ভারত থেকে তাকে অর্থনৈতিক সুবিধাগুলো নিতে হচ্ছে। সুতরাং এই জায়গাটায় এসে বিএনপির পক্ষে আগ বেড়ে কোনো একটি দেশকে বাড়তি সুবিধা দেওয়ার কোনো উপায় নেই। এটা হলো বিএনপির লিমিটেশন। এই লিমিটেশনটা কিন্তু আবার জামাতের নাই।
আজকে যদি জামাত বিএনপির জায়গায় ক্ষমতাসীন হতো, তাহলে কিন্তু জামাত খুব স্ট্রিক্টলি ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে সেই সম্পর্কটাকে মার্কিনের সঙ্গে সম্পর্ক মজবুত করে ফেলতো এবং মার্কিনের উপর ডিপেন্ড হয়ে বলতো যে আমাদের সেফটি তোমাকে দেখতে হবে। এবং ভারত যখন দেখতো যে বাংলাদেশের সেফটি মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে, লাইক অ্যাজ 52 স্টেট, সেই সময় কিন্তু ভারত আর বাংলাদেশের উপরে খবরদারি করতো না। তো সেই জায়গাটায় মার্কিনের যে সুবিধাটা হতো জামাতকে ক্ষমতায় আনতে পারলে, সেটা তো এখন নেই। না থাকার কারণে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক হিসাব করে স্টেপ নিতে হচ্ছে। এই যে চীনের রাষ্ট্রদূত যে কথাটি বললেন, যে কথাটি একটি সার্বভৌম দেশের জন্য লজ্জাজনক, যে সেই কথাটি কিন্তু তিনি এর আগেও বলেছেন, আগের যে রাষ্ট্রদূত ছিলেন। তো এই জায়গাটায় এসে দেখা যাচ্ছে স্পষ্টভাবে যে চীন যে কথাগুলো বলছে তার পেছনে কোনো আদর্শ বা কোনো নৈতিকতা নেই, সেখানে আছে পরিষ্কার বিজনেস, স্ট্রেট ব্যবসা। আমাদের স্পষ্ট মনে আছে যে চীনের রাষ্ট্রদূত 2024 সালের জানুয়ারি মাসের নির্বাচনের সময় সবার আগে সার্টিফিকেট দিয়েছিলেন এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে সবার আগে। এমনকি বাংলাদেশে হাসিনা সরকারকে যদি বলা হয় যে ভারতের দালাল, সেই ভারতেরও আগে চীন কিন্তু অফিসিয়ালি ডিক্লারেশন দিয়েছিল যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। সেই চীন জাস্ট 5 তারিখের পরে, 5 আগস্টের পরে প্রফেসর ইউনূসের পেছনে নির্লজ্জের মতন সমর্থন জুগিয়েছে। সেই চীন প্রফেসর ইউনূসের 2 বছরের সমর্থনকে আরো দ্বিগুণ করেছে তারেক রহমানের সাথে সম্পর্ক করে, এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার লাইফে ফার্স্ট তিনি বিদেশ সফর করেছেন সেই চীনে। তো এই জায়গাটায় এসেও কিন্তু চীন নিশ্চিত হতে পারছে না যে সে লালমনিরহাটে এয়ারবেস করার কন্ট্রাক্টটা আদৌ পাবে কিনা, সে তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজটা আদৌ পাবে কিনা বা করতে পারবে কিনা, বা এর ভিতরে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই শিলখালিতে আপনার করিডোরটা নিয়ে ফেলে বাংলাদেশ থেকে, তাহলে চীনের যে ইনভেস্টমেন্টটা মিয়ানমারে আছে, সিটিউ বন্দরে আছে বা কায়েবখু বন্দরে আছে, সেই ইনভেস্টমেন্টটা নষ্ট হয়ে যাবে কিনা বা তার সুরক্ষা কিভাবে হবে, চীন কিন্তু এটি নিশ্চয়তা পাচ্ছে না। সেই কারণে বাংলাদেশের মতো একটা পুচকে দেশের কারণে এই 3টি দেশই কিন্তু একটা ভালনারেবল অবস্থার মধ্যে পড়ে গেছে তাদের স্বার্থ নিয়ে। 3টি দেশ। ভারত হচ্ছে স্পষ্টভাবে চুন খেয়ে মুখ পুড়িয়েছে। ভারত যে আশা নিয়ে তারেক রহমান সাহেবকে সমর্থন দিয়েছিল নির্বাচনের আগে, একেবারে কাঁচা খোলা সমর্থন, আই শুড সে কাঁচা খোলা সমর্থন, মানে সবার আগে নির্বাচন, তখনও ভোট গণনা শেষ হয়নি, তারও আগে নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিল। তো সেই যে কাঁচা খোলা সমর্থন, সেই সমর্থনের ব্যাকফায়ারে, সেই সমর্থনের পেছনে ভারতের যে স্বার্থটা তার বিন্দু পরিমাণে কিন্তু হয়নি, অর্জিত হয়। সেদিক দিয়ে ভারত বাংলাদেশের কাছ থেকে আশাহত হয়েছে। আশাহত হওয়ার পর তার একটা স্বাভাবিক ক্ষোভ আছে, সেই ক্ষোভটা সে প্রশমিত করার চেষ্টা করছে ফেব্রুয়ারির পর থেকে এই পর্যন্ত, পারেনি। পাশাপাশি চীন আশাহত হয়েছে যে ভারতের সঙ্গে তো বাংলাদেশ সম্পর্ক নষ্ট করছে না, মার্কিনের সঙ্গে সম্পর্ক নষ্ট তো করছেই না, বরং মার্কিনের সঙ্গে যে চুক্তি করেছে সেই চুক্তির কারণে চীনের কাছ থেকে যে আমরা 70% আর্মস অ্যামুনিশন কিনতাম, সেটি তো আগামী বছর থেকে বন্ধ হয়ে যাবে। তাহলে বাংলাদেশ কাকে সন্তুষ্ট করলো? কাউকে না। এই 3টা পক্ষের কোনো পক্ষকে কিন্তু বাংলাদেশ অফিসিয়ালি সন্তুষ্ট করতে পারেনি। না পারার ফলে যেটা হচ্ছে যে 3 পক্ষ কিন্তু কামড়াকামড়ি করছে বাংলাদেশকে নিয়ে। 3 পক্ষই মনে করছে যে বাংলাদেশ তার হয়ে কাজ করছে, বাংলাদেশ তার লোক, কিন্তু আসলে বাংলাদেশ কাউকেই কিন্তু এখন পর্যন্ত বলতে পারছে না যে হ্যাঁ আমি তোমার হয়ে কাজ করব। এই সংকট থেকে তারেক রহমান সরকারের উত্তরণ সহসা নেই। অর্থনৈতিক কারণে নেই, অন্য কোনো কারণ বলছি না আমি, অর্থনৈতিক কারণে এই সংকট থেকে তারেক রহমান সরকারের কোনো পরিত্রাণ নেই। এবং পাশাপাশি জামাতের মতো একটি মির্জাফর সংগঠনকে পাশে রেখে তারেক রহমান সাহেবের এর থেকে বেশি দূর যাওয়ারও কোনো সম্ভাবনা নাই। তার মানে এই যে অর্থনৈতিক মুক্তি সম্ভব না, তাইলে আমেরিকার সাথে এত চুক্তি মুক্তি করে লাভটা হইলো কি বাংলাদেশের? আমেরিকার সঙ্গে চুক্তি অনুযায়ী যত বেশি আপনি সেই চুক্তিকে আমলে আনবেন, তত বেশি আপনি অর্থনৈতিকভাবে লোকসানে পড়বেন। যত বেশি আপনি আমেরিকার চুক্তিকে ফলো করবেন, ফলো না করে তো উপায় নেই আপনার, তত বেশি আপনি অর্থনৈতিকভাবে বিপদে পড়বেন।
এবং সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনি ভারতের মুখাপেক্ষী হবেন এবং ভারতের কাছ থেকে আপনি একটা গালি খাবেন তখন। এবং সর্বশেষ যখন আপনি চীনের কাছে হাত পাতবেন, চীন তখন আবারও আপনাকে বলবে যে আমেরিকার সঙ্গ ছাড়ো, ভারতের সঙ্গ ছাড়ো, আপনি কিন্তু ছাড়তে পারবেন। সুতরাং এটা হলো মধুচক্রে আপনি পড়ে গেছেন, এই মধুচক্র থেকে আপনার মুক্তি নাই। তাইলে বাংলাদেশের যে ফরেন পলিসিটা কি হবে, এটা তো সার্জিও নিশ্চয়ই এই সরকারের কাছে এক ধরনের ইয়েই চাইবেন মনে হচ্ছে, যে বাংলাদেশ ফরেন পলিসিটা আসলে কি। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছিল যে খলিলুর রহমানকে ফরেন মিনিস্টার বানানোর ফলে বাংলাদেশের ফরেন পলিসিটা মার্কিন অনুগত পলিসি হবে। কিন্তু তার গোড়ায় তো তারেক রহমান সাহেব পানি ঢেলে দিয়েছেন চীন সফর করে, চীন সফর করে, তাই না? চীন সফর করার পরে চীনকে যখন তিনি 13টি MOU করেছেন, তখনই তো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই বিষয়টি ভালো লাগার কথা না, যে আমার সঙ্গে তোমার চুক্তি আছে, যাবতীয় সবকিছু আমি সাপ্লাই দেব, 800 কতটি পণ্য, 800 সামথিং, 864 বা 860টি এরকম পণ্য তোমাকে আমি সাপ্লাই দেব। আর সেখানে তুমি চীনের কাছে কি আনতে যাচ্ছ? তুমি চীনে কাঁঠাল এক্সপোর্ট করতে যাচ্ছ কেন? আমাদের সঙ্গে কথা বলার আগে তো তোমার চীনের সাথে এটা করা উচিত না। তো সেই জন্য মানে বাংলাদেশের অর্থনীতি এমন কোনো ইন্ডিভিজুয়াল স্ট্রংনেস নাই, এমন কোনো মজবুত কাঠামোর উপর দাঁড়িয়ে নাই যে আমি এই 3 পক্ষকে কিন্তু কাজকলা দেখাতে পারি। আপনি 3 পক্ষকে বুড়ো আঙ্গুল তখন দেখাতে পারেন যখন আপনার নিজের পায়ের মাটি শক্ত থাকবে। আপনার কিন্তু অর্থনৈতিক মজবুত সে জায়গাটায় না, কারণ ইউনুস আপনার অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে এবং আপনি গত 6 মাসে সেই অর্থনীতিকে আরো ধ্বংস করেছেন। সেখান থেকে 1 মাইলও আপনি উদ্ধার করতে পারেন, 1 ফার্লং উদ্ধার করতে পারেন। আমাদের হিসাব মতে এখন বাংলাদেশে প্রায় 5.5 লক্ষ বেকার হয়েছে ইউনুসের 2 বছর, এবং প্রায় 200 থেকে 250 চলমান কারখানা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের 90% টায়ার উৎপাদন, টায়ার সাপ্লাই দেওয়া প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেছে। গাজী বাংলাদেশের ওষুধ এক্সপোর্ট করতো সবচেয়ে যারা বেশি, 35% ওষুধ এক্সপোর্ট করতো বেক্সিমকো, সেই বেক্সিমকো 3-4টি কারখানা বন্ধ হয়ে গেছে। তো আপনি এইসব বন্ধ কারখানা, বেকার শ্রমিক, এদেরকে নিয়ে অর্থনীতিতে আপনি কিভাবে দাঁড়াবেন? কিভাবে? পাকিস্তান থেকে ওই রিজেক্টেড চাল কিনে নেপারে? সুতরাং আপনার যদি নিজস্ব অর্থনৈতিক কাঠামো মজবুত না থাকে, আপনি বহিঃশত্রু 3টা হোক বা 5টা হোক, আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না, কারোর সঙ্গে আপনি সদ্ভাব বজায় রাখতে পারবেন না। এবং আপনার পেছনে যে শক্তিটা আছে, সেই শক্তি প্রতি মুহূর্তে আপনাকে ছবল মারার চেষ্টা করবে এবং ওই শক্তিগুলোকে বলবে যে আমরাই হচ্ছি প্রকৃত ব্যক্তি, পারফেক্ট ব্যক্তি আপনাদের পারপাস সার্ভ করার জন্য, নট বিএনপি। তাইলে একটা বিষয়, বাংলাদেশের কোনো ফরেন পলিসি নাই এই মুহূর্তে, কোনো ফরেন পলিসি নেই, ভালনারেবল ফরেন পলিসি। যখন যেভাবে যেটা আসে সেভাবে সেটা চলে, যেখানে যেটা প্রয়োজন দিয়ে জোড়াতালি দিয়ে চালিয়ে দেওয়া। এনসিপির সাথে যে বৈঠক করলো এই কি বলে ব্যান ক্রিস্টেনসন, মার্কিন রাষ্ট্রদূত, এটাকে আপনি কিভাবে দেখছেন মঞ্জু ভাই? আমি তো ওই প্রথমে যেটা বলেছিলাম ওইটারই কন্টিনিউশন, যে জামাতকে তারা এখনো মনে করে যে ক্ষমতায় আনার সুযোগ আছে, এবং জামাতকে যদি আনতে হয় তাহলে জামাতের বি টিম হিসাবে এনসিপি কে আনতে হবে। জামাতের ইয়াংগেস্ট টিম হিসাবে এনসিপি, এবং জামাত হচ্ছে অরিজিনাল তাদের অ্যাডাল্ট টিম অ্যান্ড ইয়াংগেস্ট টিম, এই 2 টিমকে এক করে বিএনপি কে ফেলে দিতে হবে, এরকম একটা স্কোপ। এখন বিএনপি কে টুডে টুমোরো আমেরিকা ফেলে দেবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি আমার পারপাস সার্ভ করতে না পারলে আপনার মতন ছেদ হস্তিকে আমি বুঝবো না। আপনি যদি আমার কাজ না করেন, আপনি হাতি হন কিংবা গাধা হন কিংবা ঘোড়া হন, আমার কাছে আপনার প্রয়োজনীয়তা শূন্য। সুতরাং আমি অন্য রকম নতুন ঘোড়া দেখবো, রেসের ঘোড়া যেটা। আপনাকে আমি ডেড হর্স মনে করব এবং রেসের ঘোড়া মনে করব আমি জামাতকে বা এনসিপি। সেই জন্য এনসিপির দরবারে তাদের তাশরিফ রেখেছেন, তারা যোগাযোগ করছেন, তারা বাচ্চাদেরকে অভয় দিচ্ছেন, জারোমাত আমরা তোমাদের পাশে আছি, হ্যাঁ তোমাদেরকে এত ভয়ের কিছু নাই, আওয়ামী লীগ তোমাদের কিচ্ছু করতে পারবে না। ওরা তো বেসিক্যালি শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসবেন সেই ভয়ে ভীত এনসিপি। জামাত বিএনপির থেকে বেশি ভীত হচ্ছে এনসিপি। জানে যে হ্যাঁ দৌড়ঝাঁপ তারাই করেছিল, হয়েছে শেখ হাসিনার ঘোষণার পরে থেকেই। সরি, হ্যাঁ ঠিক আছে। এই যে মনে করেন আপনি বললেন যে এনসিপি ভীষণ ভীত, সবাই বুঝতে পারতেছে, তো এই ভীত এনসিপি কে কি আর তারা অভয় দিবে?
এই মার্কিন যুক্তরাষ্ট্র বলবে যে ডলার দিচ্ছি, তোমরা চালাই যাও, আমি আসি, এইটা এর বাইরে তো আর কেউ বলে দিবে না, টাকা একটা বিশাল শক্তি, বিপুল টাকা একটা বিশাল শক্তি। আপনি এই যে টাকাগুলো না হলে, আপনি কি মনে করেন নাহিদের মতো একটা একটা মানে আপনার পার্সলেস একটা মানুষ তারা নেতা হয়ে বসে, একটা বার সার্জিস নেতা হয়ে বসে? হ্যাঁ, এই যে নেতা হয়ে বসলো যাদের বয়স 27, 28, 25, 26, তারা রাজনীতির কোনো জানে না, তারা বাংলাদেশের ইতিহাস জানে না, যেটুকু জানে মুখস্থ, এবং যেটুকু জানে সেটুকু ছাত্রলীগের কাছ থেকে শিখে শিখে সেগুলোই এখন বয়ান করে। এই লোকগুলোর উপরে ডিপেন্ড করে একটা দেশ চলবে? হ্যাঁ, চলবে যদি ঘটনাটা নেপালের মতন হয়। একজন পপ গাইয়ে, একজন পপ সিঙ্গার, সে নেপালের প্রধানমন্ত্রী, তাই না? এগুলো টাকা দিলে আপনি বানাতে পারেন, এগুলোকে পাপেট বলে। পাপেট সারা বিশ্বে আমেরিকা প্রায় 80 থেকে 90টা বানিয়ে রেখেছে বিভিন্ন জায়গায়, সমস্যা নেই। ইরাকে, এই সিরিয়াতে যে পাপেটটা বানিয়ে রেখেছে, এই পাপেটের বিরুদ্ধে আমেরিকার কয়েক মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ছিল না? ছিল, তার মাথার দাম। জঙ্গি তাকে নিয়ে কি ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি বসে লাঞ্চ করছে না? করছে, উপহার দিছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আপনি পলিটিক্যালি কতটুকু শার্প ডাজ নট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে আপনি আমার খেড়ু কিনা, আপনি আমার বশ্যতা মানা ঘোড়া কিনা। আপনি যদি আমার ঘোড়া হন, আমি আপনার উপর বাজি ধরবো, আপনার ক্যারেক্টার যাই হোক, সেটা আমার কাছে যায় আসে না। আচ্ছা, আমাদের একজন দর্শক ফ্লোরা লিখছেন, ট্রান্সলেটর নিয়ে গিয়েছিল এনসিপি অফিসে, কথা আদান প্রদান হলো কিভাবে? এটা দারুণ বলছেন, ট্রান্সলেটর ছাড়া তো উপায় নাই। মনিরা শারমিনা আর ওই কি কি দিয়ে তো আর ইংলিশ চালানো যাবে না, অন্তত ডিপ্লোমেসি চালানো যাবে না একেবারে। তৌহিদ ভাই কিছু বলছেন? থাকলে তো কাজ হইতো, ডক্টর তাসনিমা যারা থাকলে অবশ্য কিছু কাজ হইতো মনে হয়। খুব একটা হইতো না, তাইলে তো আর ডিপ্লোমেসি এক জিনিস তো, আর আমি যেরকম সমস্যা সৃষ্টি হবে সেরকমই হয়তো হইছে। এনিওয়ে, সমস্যাটা তো সমস্যা না। তারা যে মঞ্জু ভাই যেটা বলছিলেন যে পাপেট, ইউক্রেনে একটা ক্লাউনকে নিয়ে বসায় দিল, বসায় দিয়ে একটা যুদ্ধ করে আমেরিকা, সমস্ত পৃথিবীতে আপনার খাদ্যশস্যের দাম বেড়ে গেল, তাই না? আপনি এখন এই যে মিডল ইস্টে যে পাপেট গুলাকে বসিয়েছে, এরা সন্ত্রাসী। বাংলাদেশে তারা এই সরকার একটি জুলাই শহীদ বা জুলাই যোদ্ধা সামথিং, জুলাই শহীদই তো মনে হয়, একটা লিস্ট করেছে। 204 নম্বর লিস্টের যে 204 নম্বর নাম, সেই লোকটা কবির, মোহাম্মদ কবির, যে লোকটার নাম দিয়ে বলা হয়েছে, সে অ্যাকচুয়ালি আপনার ওই কাজী আরেফ আহমেদের খুনের মামলার দণ্ড কাজী আরেফের মুক্তিযুদ্ধের মহান সংগঠক এবং জাসদের নেতা কাজী আরেফকে হত্যা মামলার যে 9 জন আসামি ছিল, তার মধ্যে সে একজন। সে পলাতক ছিল, তাকে এনে, এবং ঘটনাটা 5 তারিখে তারা যখন পুলিশের উপরে হামলা করে, এবং সেটাও টঙ্গীতে যখন যাত্রাবাড়িতে যখন হামলা করে, তখন অলরেডি নেত্রী, না 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 যাত্রাবাড়িতে না, ওইটা ইয়েতে হয়েছে, উত্তরায় একটা থানায় হয়েছে, উত্তরায় নেত্রী যখন চলে গেছেন, তখন তারা গিয়ে থানায় আক্রমণ করেছে, এবং থানায় আক্রমণ করার পরে একটা পর্যায়ে পুলিশ যখন আর কোনোভাবেই আত্মরক্ষা করতে পারছে না, তখন গুলি ছুড়ে। সেইখানে এই গুলি ছোড়ার মধ্যে তাদের নিয়োজিত, মানে আমেরিকা বা আমাদের সেনাবাহিনী নিয়োজিত স্নাইপারদেরও গুলিতে হইতে পারে, যেভাবে সে মারা গেছে। প্রথমত হলো যে এই যুদ্ধটা যদি, এই যে 5ই আগস্টকে তারা যদি জনগণের বলে, যুদ্ধ বলে বা আন্দোলন বলে, সেইখানে এই চিহ্নিত জঙ্গিগুলাকে কেন ব্যবহার করা হলো? তারা বা অস্ত্র, যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একটা আসামি, তার কত বড় দুঃসাহসের সশস্ত্র অবস্থায় তার সাঙ্গপাঙ্গ নিয়ে গিয়ে থানায় হামলা করেছে। তার মানে এরা সবসময় কোনো একটা শক্তির আন্ডারে, শক্তির কাছাকাছি ছিল। বাংলাদেশে যে 5ই আগস্ট, সেটা কি শুধু কোটার মেধার জন্য তো হয় না, এটা সবাই আমরা জানি। সেখানে অনেক খেলা হয়েছে, অনেক কিছুর ছিল। জামাতে ইসলাম এবং এনসিপি, যে কথাগুলো মঞ্জু ভাই বলছিলেন, খুব সুন্দর করে গুছিয়ে বলছিলেন, এনসিপি আপনার দেশ গড়ার জন্য এনসিপি কে তারা তৈরি করছে না। যারা 111-এর সময় -2 ফর্মুলা বলেছিল, এই জিনিসটা আমরা ভুলে গেলে চলবে না। -2-র মধ্যে কিন্তু তারেক রহমানও পড়েন।
তারেক রহমানকে এখন ওই যে গলার কাটা, না পারি উগরাতে না পারি গিলতে অবস্থায় ওরা ক্ষমতায় বসিয়েছে। সেই জায়গাতে তারেক রহমানও খুব, মানে আমি আওয়ামী লীগের হিসেবে বলছি না, আমি একেবারে তো আওয়ামী লীগের সমর্থক, বঙ্গবন্ধুর একজন কর্মী, কিন্তু আমি বাংলাদেশের নাগরিক, আমার পরিবার পরিজন সবই বাংলাদেশে আছেন। সেই হিসাবে যদি আমি হিসাব করি, আমি বলছি যে তারেক রহমান এই মুহূর্তে আপনার শুলের উপরে দাঁড়িয়ে আছেন। উনি যে কোনো সময় পা পিছলে পড়বেন এবং সেই পরিকল্পনা নিয়েই আমেরিকা অথবা ডিপ স্টেট যেটাই বলেন আপনারা, সেটা কাজ করছে। এটা তো স্পষ্টত। আপনার যে চুক্তি আমেরিকা করেছে সেখানে তারা বলে দিয়েছে যে আপনারা কার সাথে কি করবেন, কতটুকু আপনার হানিমুন করবেন, কতটুকু কাকে কোন জায়গায় শাদী মুবারক করবেন, সবই আমাদেরকে জিজ্ঞেস করে করবেন। তো সেই জায়গাতে আপনি চায়নায় চলে গেলেন, কি কি চুক্তি করলেন, হলো না তো। মঞ্জু ভাইও বলছেন, আমিও বলছি যে এই যে বিএনপির ফরেন পলিসি নিয়ে আপনি বারবার প্রশ্ন তুলছেন, বিএনপির কাছে আসলে কোনো ফরেন পলিসি নাই। বিএনপি আদতে এই যে এই সময়ের মধ্যে ক্ষমতায় চলে আসবে সেই চিন্তাটাও তাদের ছিল না, যার কারণে তারা এটাকে কোঅর্ডিনেট করতে পারছে না। তার উপরে আবার আমেরিকা রজার খলিলকে তাদের মাথার উপরে রেফারি হিসেবে বসিয়ে দিয়েছে। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, সব খবর। বাংলাদেশের সরকারের কিন্তু আর কোনো ইয়ে নাই, ফরেন পলিসির কোনো গোপনীয়তা নাই, সবই পেয়ে যাচ্ছে সাথে সাথে। এই জায়গাতে আমরা এখন কোন দিকে যাব? আমাদের শ্রমবাজার সংকুচিত হয়ে গেছে। শ্রম, আমাদের যেটা একটা অন্যতম অর্থকরী ইয়ে ছিল শ্রমবাজার, ভ্যাকসিমকো 35% ইয়ে মেডিসিন যেটা বলছেন মঞ্জু ভাই, তো আমরা তো সব জায়গাতেই অর্থনৈতিকভাবে বিপন্ন। এখন কি হয়েছে, চায়নায় কেন গেলাম? এই অবস্থায় আমাদের চায়না কেন গেলাম? কারণ আপনার পাকিস্তানিরা ভিক্ষা করতে সৌদিতে যায়, গিয়ে ওই যে ডলার ইয়ে ফরেন কারেন্সি নিয়ে আসে। আমরা ওই রকম একটা সৌদিতে যাই নাই, আমাদের তো সরাসরি আমাদের লিডারই চলে গেছেন চায়নাতে, কারণ চায়না খুব সহজ শর্তে ইয়ে দেয়, তাও তারা পয়সা দেয়, অর্থ সাহায্য করে। অর্থ সাহায্য বলতে এখানে ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারলে আমাদের একটা ফরেন কারেন্সির রিজার্ভ বাড়তো। সেইটা আমেরিকা তো শুধু শর্তের উপরে শর্ত দিচ্ছে, কিন্তু আদতে তো কিছু দিচ্ছে না। তাদের কাছ থেকে বেশি দামে তুলা কিনতে বলছে, তাদের কাছ থেকে বেশি দামে আমাদেরকে গম কিনতে বলছে। তো এই অবস্থায় আমি মনে করছি যে বাংলাদেশ সরকার অচিরেই বাংলাদেশকে একটি দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে। মুদ্রাস্ফীতির সাথে সাথে দুর্ভিক্ষ ঘটবে। আপনি টঙ্গীতে হয়তো আরেকটি দৌলতদিয়া সৃষ্টি হইতে পারে। গাজীপুর টঙ্গীতে যেভাবে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে, এই মানুষগুলা কোথায় যাবে? আমরা নারায়ণগঞ্জের টানবাজারই হয়তো আপনি গাজীপুরে দেখবেন, দৌলতদিয়া আবার দেখবেন ওখানে, অথবা ঘরে ঘরে সেই প্রথা চালু হবে। কারণ মানুষকে বাঁচতে হবে, মানুষকে বেঁচে থাকতে হবে বলেই মানুষ একটা সময় এসে যে কোনো ন্যায় নীতি সবকিছু ভুলে যাবে। এই জায়গায় বাংলাদেশ একটা হুমকির মুখে আছে। সেই হুমকি থেকে বের হয়ে আসতে হলে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন, জনগণকে ভালোবাসা প্রয়োজন, বাংলাদেশকে ভালোবাসা প্রয়োজন। একদম সঙ্গে থাকুন মঞ্জু ভাই। আরেকটা বিষয় যাওয়ার আগে ছোট্ট করে একটা জিনিস জানি, এই যে আপনি বলছিলেন জামাত এবং এনসিপির উপর ভরসা রাখতে চায় বা রাখার চেষ্টা তারা করছে, জামাতের বিরুদ্ধে এত এত কেলেঙ্কারির অভিযোগ, বিশেষ করে নারী কেলেঙ্কারির মতো ঘটনা, গত 2 বছরে তো অসংখ্য ঘটনা, কিন্তু গাজী নজরুল ইসলামের ঘটনা তাদেরকে একটু বেকায়দায় ফেলছে। এত সব ঘটনার পরও মানুষের জামাতের প্রতি যে এক ধরনের নেতিবাচক মনোভাব, এরপরও কি আমেরিকা জামাতের উপর আস্থা রাখবে? আপনি অবাক হচ্ছেন কেন? আমেরিকার এটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকার কথা না। আপনি এই যে ইউনূস সাহেব যে কোন জায়গায় যে ইয়ে ঘোষণা করলেন যে মেটিকুলাসলি ডিজাইন করা ক্লিনটন ফাউন্ডেশন, ক্লিনটন ফাউন্ডেশন, বিল ক্লিনটনের ঘটনাটা কি মনে আছে আপনার? মনিকা লিওনিস্কি। তো ওই ঘটনার পরে কি আমেরিকার প্রেসিডেন্ট কি তাকে কি স্যাক করা হয়েছিল? হয়। তো এগুলো হচ্ছে যে খোদ আমেরিকার প্রেসিডেন্ট মানে হচ্ছে বিশ্বের প্রেসিডেন্ট, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট এরকম একটি নারী কেলেঙ্কারি এবং ন্যাক্কারজনক কেলেঙ্কারি প্রমাণিত, নট অনলি রিউমার, এটা প্রমাণিত,
সেই প্রমাণিত কেলেঙ্কারির পরেও কি তাকে আপনার ওখান থেকে ইনসেপ্ট করা হয়েছিল? হয়নি। সুতরাং এই জিনিসগুলো, এই যে জামাতের যে চারিত্রিক স্খলন, তাদের ৭১-এর ভূমিকা বা এরকম যে ব্যাপারগুলো, এগুলো আমেরিকার কাছে ধর্তব্যের বিষয় না। আমেরিকা ওই ধরনের কোনো আদর্শ ফাদর্শ লালন করে না, কখনোই করে। এই যে ইয়ের যে জেলেনস্কির ঘটনা যদি আপনি শোনেন তো অবাক হয়ে যাবে। সম্পূর্ণ উলঙ্গ হয়ে স্টেজে এসেছিল যখন সে ভাড়ামি করত, যখন সে ক্লাউন ছিল, সম্পূর্ণ উলঙ্গ হয়ে স্টেজে এসেছিল, তাই না? তো এরকম একটা ব্যক্তিকে যখন আপনি প্রেসিডেন্ট বানান, এবং সেই প্রেসিডেন্ট বানাতে যে যখন আপনার ২,৫০০ থেকে ৩,০০০ মানুষকে প্রাণ দিতে হয় ২০১৪ সালে, তো সেই ঘটনা তো আমেরিকা ঘটিয়েছে, অবাক হওয়ার কিছু নেই। জামাতের এই ক্যারেক্টার গুলো ওদের কাছে কিচ্ছু না। একজন একটা প্রশ্ন করছেন, মেন্টর মেসি, আপনারা মনে করেন কি মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপির যুগপৎ আন্দোলন করলে তার বিরুদ্ধে জিততে পারবে? মানে আওয়ামী লীগ বিএনপি যদি এর বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কি জিততে পারবে কিনা একটা প্রশ্ন করছেন। না, কখনোই পারবে না। এবং সেই জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র চায় কখনোই আওয়ামী লীগ বিএনপি যেন একসঙ্গে কোনো আন্দোলন বা কোনো ইস্যু যেন না তৈরি হয় একসঙ্গে হওয়ার। যেমন এই যে ইউনূসকে যদি রেখে দেওয়া হতো আরো ২ বছর, তাহলে আওয়ামী লীগ বিএনপির এক হয়ে যাওয়ার একটা পসিবিলিটি ছিল। সেই কারণে ইউনূসকে সটকরিয়ে দেওয়া হয়েছে, যে এ এত বেশি অজনপ্রিয়, এত বেশি তলানিতে এর জনপ্রিয়তা, যে এই লোকের পেছনে যে কোনো সময় কিন্তু এই বড় ২ শক্তি আওয়ামী লীগ বিএনপি এক হয়ে যেতে পারে। সুতরাং এই বেটাকে খেয়ে ফেলতে হবে। ওকে দানে চড়াই দিল, ওই মায়ের ভোগে দিয়ে দেওয়া আর কি। ওকে মায়ের ভোগে দিয়ে দিল, মায়ের ভোগে কলা পাতা করে মায়ের ভোগে দিয়ে দিল, নিয়ে আসলো বিএনপি, জামাত, এনসিপি ৩ গ্রুপ। এইটা পলিসি। আমি যে আলোচনাটা যেতে চাই, সময় কম, তারপর দুজনের কাছ থেকে ৫ মিনিট করে শুনতে পারো, ৫-৭ মিনিট করে। আমাদের তত্ত্বমন্ত্রী, এক সময়ের তুখোর ছাত্রনেতা, ৯০-এর গণঅভ্যুত্থানের একজন সংগঠক, সেই জহিরুদ্দিন স্বপন, সে এক সময় ছাত্র মৈত্রী করতেন। তিনি বলেছেন, জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধ, মুজিবের নেতৃত্বে হয়েছে রাজনৈতিক সংগ্রাম। বুঝলাম না, জিয়াকে কি কেউ চিনতো নাকি মুক্তিযুদ্ধের আগে ২৩ বছরে? মঞ্জু ভাই। না, এটা হচ্ছে যে জিয়ার প্রসঙ্গটা যাওয়ার আগে আমি স্বপনের প্রসঙ্গে একটু আসি। স্বপন সাহেবকে এটা বলতে হচ্ছে কেন? তার মন্ত্রণালয়ের বেসিক কোনো কাজ নেই। তিনি সকল পত্রিকাকে মোটামুটি বশংবদ্ধ করে ফেলেছেন, সকল মিডিয়াকে কিনে ফেলেছেন, ধমকিয়ে হোক, পিটিয়ে হোক, হুমকি দিয়ে হোক, কিনে ফেলেছেন। এখন নতুন করে মিডিয়া এমন কোনো বৈপ্লবিক কাজ করে নাই যে কারণে তাকে অ্যাক্টিভ হতে হবে। তার কোনো কাজ নেই। কারণ কাজ নাই, অথচ আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন নিবেদিত প্রাণ মন্ত্রী, দলের প্রতি আপনার কমিটমেন্ট সাংঘাতিক। তাহলে কি করতে হবে? প্রেসিডেন্ট জিয়া, জেনারেল জিয়া, এরকম কিছু একটা জিয়া কেন্দ্রিক কিছু একটা ইস্যু সামনে নিয়ে এসে আপনাকে এটা বিতর্ক সৃষ্টি করতে হবে। এটা টিকটিকির লেজের মতো হয়। আপনি লেজটা খসিয়ে দেবেন, লেজটা নড়তে থাকবে, বিড়াল সেই খসে যাওয়া লেজটা নিয়ে পড়ে থাকবে, টিকটিকি পার হয়ে যাবে। এখন স্বপন সাহেব ভালো করে জানতেন, উনি যে রাজনীতি করে এসছেন, উনি তো প্রথমে মৈত্রী ছিলেন না, প্রথমে ছিলেন বিপ্লবী ছাত্র ইউনিয়নের কর্মী। ছাত্র ইউনিয়ন মানে কাজী জাফরের সংগঠন, কাজী জাফরের ছাত্র সংগঠন। এবং সেইখান থেকে উনি পরে মৈত্রীতে আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৈত্রীর নেতা হন, সারা বাংলাদেশের মৈত্রীর নেতা না। না, পরে তো জহিরুদ্দিন স্বপন সেন্ট্রালের নেতা হয়েছেন অনেক পরে, যে সেন্টার যখন বাদশাহ অবসর নিয়েছে তখন তিনি মৈত্রীর নেতা হয়েছে। তো এই সময়ে তার সবচেয়ে বেশি যোগাযোগ ছিল কাজী জাফরের সাথে। কাজী জাফর তখন এরশাদের প্রধানমন্ত্রী। তো সেই সময় থেকে তিনি পল্টি খাওয়া লোক। এরপর তিনি যখন বিএনপিতে আসলেন, বিএনপিতে এসে বিএনপির সবচেয়ে স্ট্রংগেস্ট যে সেকশনটা তারেক রহমানের, সেই সেকশনে চলে গেলেন তিনি। কিন্তু বিএনপির ওই যে আপনার যে আমাদের নাম কি ওনার, নরসিংদীর মান্নান ভূঁইয়ার লবিতে তার থাকার কথা। কারণ মান্নান ভূঁইয়া বামপন্থী রাজনীতি থেকে এসছেন, উনিও বামপন্থী রাজনীতি থেকে এসছেন, ওই লবিতে তার থাকার কথা। কিন্তু তিনি ওখানে না থেকে এসেবাড়ি এটি বা জমির উদ্দিন সরকার এদের লবিতে না থেকে উনি সরাসরি চলে গেলেন গিয়াসউদ্দিনের লবি এবং তারেক রহমানের লবি, হাওয়া ভবনের আপনার কুশীলবদের একজন। এবং গত ২০ বছর ধরে তিনি যে কাজটি করেছেন, তারেক রহমানের আস্থাভাজন হওয়ার জন্য ওয়েবসাইট করে বিএনপির যে এই যে আপনার ভার্চুয়াল মিডিয়া সেল, এটা চালিয়েছে নীরবে নিভৃতে।
ইনি এই এই যে সেবাটা দিয়েছেন, সেই সেবার বদৌলতেই তিনি তথ্যমন্ত্রী। এখন তথ্যমন্ত্রী হওয়ার পরে তার তো কাজ দেখাতে হবে, তাই তিনি একটি মীমাংসিত বিষয়কে নিয়ে আসলেন। জিয়াউর রহমান তার 9 মাসের জীবনে একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সেটি পরাজিত হয়েছিলেন, এবং তিনি রব সাহেবের অধীনে সেক্টর কমান্ডার ছিলেন। রব সাহেব ছিলেন হচ্ছে সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, এবং এম এ জি ওসমানী ছিলেন হচ্ছে বাংলাদেশের সশস্ত্র সমগ্র বাহিনীর সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তো এই জায়গাটায় জিয়াউর রহমান হচ্ছে সিম্পল বাকি 10 জন সেক্টর কমান্ডারের মতন একজন সেক্টর কমান্ডার, 11 জন সেক্টর কমান্ডার। 11 সেক্টর কমান্ডারের একজন সেক্টর কমান্ডার, আলাদা কোনো কিছু না। এবং জিয়াউর রহমানের নিজের মুখে, তখন তো আর ইআই যুগ ছিল না যে আপনি ভাষণ পাঞ্চ করে দেবেন, তার নিজের মুখে ঘোষণা আছে 27 তারিখে তিনি কার মাধ্যমে কিভাবে ঘোষণা দিয়েছিলেন, কোন জায়গায় দাঁড়িয়ে কিভাবে এবং কেন। তারপরে যদি এরা বলে যে কেউ 25 তারিখে নিয়ে আসে, কেউ 26 তারিখে নিয়ে আসে, আমাদের ফারুক ওয়াসিফ নিয়ে আসলেন 26 তারিখে, বিএনপির লোকরা কেউ 25-এ নিয়ে আসে, কেউ 26-এ নিয়ে আসে। এখন কেউ কেউ বলছেন যে 7ই মার্চের ভাষণও আমি এটাই বলতে চাইছিলাম, 7ই মার্চের জিয়াউর রহমানের 2 মাসের বেশি সময় ধরে তিনি বলছেন বাংলাদেশে ফিরবেন এবং ডিসেম্বরে ফিরবেন, যেটা রয়টার্সকে বলেছেন। সেই জায়গায় তিনি যত বিপদ আসুক, যত ঝুঁকি থাকুক, তিনি একেবারেই অবিচল এই জায়গায়। এই ইন্টারভিউর পর আমি একটা বিষয় যদি আলোচনা করতে চাই সাইফুল ভাই, তিনি শেখ হাসিনা যখনই কথা বলতেছেন, ইন্টারভিউ দিচ্ছেন, তারপর বাংলাদেশে আওয়ামী লীগের উপর এক ধরনের নির্যাতন মাঠ পর্যায়ে প্রায়শই ঘটছে। এটা এই ইন্টারভিউর পর আরো বেশি নির্যাতন হয় সব সময় দেখা যাচ্ছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ভৈরবে এক নেতার জানাজা হয়েছিল, জয় বাংলা স্লোগান হয়েছিল সেখানে, তারপর বাড়ি বাড়ি তল্লাশি। এটা শুধু ভৈরবের চিত্র না, আরো অনেক জায়গায় এরকম ঘটনা তো ঘটেছে। দেখেন, আপনি যখন একটা দল বিপদে থাকে, তো যখন একটা দল বিপদে থাকে, যারা বিজয়ী হয় তারা ওই দলকে দৌড়াবে, এটাই স্বাভাবিক। এবং আপনি এটার মধ্যে, আমি অনেকদিন থেকে আমি কঠিন কথাগুলি বলি না, আমি অনেক আওয়ামী লীগের কর্মীদের মধ্যে এক ধরনের দেখি, আমাদের উপর এরকম অত্যাচার হলে আমরা কেমনে বাইরবো। তো আমার বক্তব্য হলো যে বিজয়ী শক্তি, যারা বিজয়ী হয়েছে আপনার সাথে, সে কি আপনাকে কোলে তুলে আবার আপনাকে আদর করবে? এই কথাটা কেন, মানে এই প্রশ্নগুলো বিপুল আপনারাও যখন সামনে নিয়ে আসেন, তখন আমার মাঝে মধ্যে আমি বলতে চাই, যে বলতে ইচ্ছা করে কিন্তু আমি বলি না, যে এগুলোর মাধ্যমে একটা নাকি কান্নার ভাব আছে। যারা এই কথাগুলি বলে তারা নাকি কেনা, এবং আমার মনে হয় না এই প্রশ্নগুলো মানে আসা উচিত। যে আওয়ামী লীগ কি আশা করেছিল, আওয়ামী লীগ কি আশা, তাদের উপরে তাদেরকে বাড়িতে বাড়িতে যায় বিএনপিরা মধু পৌঁছায় দিয়ে আসবে? না, কি আশা করেন বলেন? তাহলে এই প্রশ্নগুলো যারা করে, সেই প্রশ্নগুলো ধরেন তারা করে বলে তা আপনি আপনার প্রশ্নগুলো উঠান। তো আমার বক্তব্য হলো তাদের প্রতি, যারা এই প্রশ্নগুলো করে এবং গুলো আসে, বিএনপি কি করলে আপনি খুশি হবেন? জামাই আদর করবে? আপনার মনে হয় 17 বছর ক্ষমতায় ছিল না, বিএনপির যেই ছেলেটা, ছাত্র দলের যে ছেলেটার বয়স 17 বছর, সে বিএনপির আমল দেখে না, এটা তার কাছে নতুন আমল। তার রিয়াকশনটা কি? যার 34 বছর, যার 17 বছর বয়সে সে বিএনপি ক্ষমতায় ছিল, সে দেখেছিল তখনকার মধু খাওয়ার অভ্যাস হয়েছে, শুরু করেছিল, সে 17 বছর ধরে মধু খাইতে পারে নাই, সে 17 বছর পর মধু খাওয়ার সুযোগ হয়েছে, সে কি করবে? হ্যাঁ, আপনি যেটা বলতে পারেন যে নির্যাতন, এটা আমাদের সমাজের ভিতরে ঢুকানো হয়েছে, যে আমরা নৃশংস প্রজাতির মানুষ হয়ে গেছি, যেটা আমাদের মধ্যে নৃশংসতাটা এরকম ছিল না, সেই নৃশংসতা আমাদের ভিতরে ঢুকানো হয়েছে। সেটা অন্য জিনিস, সেটা হলো জঙ্গিরা এই কাজগুলি করে, তারা সাংস্কৃতিক অঙ্গনে ঢুকে, তারা বিভিন্ন প্রগতিশীল অর্গানাইজেশনের ভিতরে ঢুকে, তারা এমন অবস্থা তৈরি করে যে অবস্থানগুলোতে মানুষকে মানে একদম এক্সট্রিম লেভেলের নৃশংস হতে বাধ্য করে। আপনি দেখেন সমাজের কোন জায়গায় অধপতন হয় না, শুধু আওয়ামী লীগ নির্যাতনে অধপতন হয়েছে, সমাজের নারী নির্যাতনে অবদান,
সমাজের শিশু নির্যাতনের অবনতি হয়েছে, সমাজের স্বাস্থ্য ক্ষেত্রে অবহেলার অবনতি ঘটেছে, সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে অবনতি ঘটেছে, সমাজের সর্বক্ষেত্রে অবনতি হয়েছে। শুধুমাত্র এখন সমাজের যে সমাজের সর্বসেক্টরে অবনতি ঘটেছে, সে সমাজে শুধু আওয়ামী লীগের উপরে ভালো ব্যবহার করবে? এইটা আশা করে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মধ্যে থেকে? আপনি জয় বাংলা স্লোগান দিলে তো এটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে জয় বাংলা স্লোগান বন্ধ করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সেটা থেকে ওভারকাম করে থাকে। নাকি কান্না করে তো এটাও আপনি পান। আমার আওয়ামী লীগ স্লোগান উঠায় দেওয়া হয়েছে, আপনি যখন জিতে আসবেন তখন আপনি বলতে পারেন যে আমরা আওয়ামী লীগ স্লোগান দিতে দেয় নাই, কিন্তু আপনাকে এখন আওয়ামী লীগ স্লোগান বা জয় বাংলা স্লোগান দিতে দিবে না, এটাই তো স্বাভাবিক নাকি? তো যারা জয় বাংলা স্লোগান দেওয়াটা যে দিতে পারবে না, এটা হলো স্বাভাবিক ঘটনা। সেটা নিয়ে নাকি কান্নার কি আছে? আমি সেটা বুঝি না। বরং আপনি জয় বাংলা স্লোগান দিয়ে জেলে যাবেন, এটাই তো আপনার জন্য একজন আওয়ামী লীগ নেতা বা কর্মীর দায়িত্ব। নাকি জানা যায় জয় বাংলা স্লোগান দিতে পারে নাই বলে এই জন্য নাকি কান্না করবে, নাকের পানি চোখের পানি এক করবে? এই আওয়ামী লীগ দিয়ে তো কিছু হবে না। যে আওয়ামী লীগ নাকি কান্না করবে, আমি জানাজায় গেছি সেখানে আমারে মারছে, এটাই তো স্বাভাবিক। আপনাকে মারবে, এটাই তো স্বাভাবিক। আমি জানাজায় গেছি এই জন্য আমাকে অ্যারেস্ট করতে আসছে, এটাই তো স্বাভাবিক। কারণ এইটাই তো বাংলাদেশ আমরা গড়েছি। এর দায়িত্ব তো আওয়ামী লীগের দায় থেকে এড়াতে পারবে না। 17 বছরে আওয়ামী লীগও তো এই কালচারটা, সে আওয়ামী লীগ এর চেয়ে বেশি অত্যাচার করে নাই, কিন্তু 17 বছরে বিএনপি তো মনে করেছে যে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন ছিল। এখন তারা 1 নাম্বার হয়ে গেছে। আপনারা সে সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে। খুব স্বাভাবিক। আগে আপনার কাছ থেকে কাজ নিয়ে সে চলছে, এখন আপনাকে তার কাছ থেকে কাজ নিয়ে চলার চিন্তা করতে হবে, ব্যবস্থা নিতে হবে, এবং আস্তে আস্তে আপনাকে শক্তি সঞ্চয় করতে হবে। এটাই তো স্বাভাবিক ঘটনা, নাকি কান্নাকাটি করা? পৃথিবীর কোন দেশে আছে যে বিজয়ের ইতিহাস লেখা হয় না? কোন দেশে আছে? আমাদের এখানে আমি দেখি মাঝে মধ্যে বিপুল যখন কান্নাকাটি করে, হ্যাঁ ওখানে জুলাই স্তম্ভ হয়েছে, আমাদের ওই স্তম্ভ ফলায় দিছে। তা আপনার ওই স্তম্ভ যে ফলায় দিছে, আপনি ওটা ঠেকাইতে পারেন নাই কেন? দ্যাটস ইউর ফেইলিয়ার ম্যান। লজ্জা হওয়া উচিত যারা এইসব কথাবার্তা বলে। নাকি কান্না করে হামিদুর রহমানের মূর্তি ভেঙে ফেলানো হয়েছে, নাকি কান্না হামিদুর রহমান মূর্তির ওখানে আপনি একজন দাঁড়াইছেন? ওরা তো একজন আবু সাইদকে দেখাইতে পারে, আপনি তো একটা আবু সাইদ বাইরিতে পারেন নাই এখন পর্যন্ত। আওয়ামী লীগ কবে একটা আবু সাইদ হবে এরকম বুক চেরা দাঁড়াবে না আমার একটা মূর্তি ভাঙতে পারবো না? বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, কোথায় আওয়ামী লীগ ছিল? আমি যদি এখন প্রশ্ন, আমি দেখেন এগুলো বললে অনেক আওয়ামী লীগের মনের মধ্যে আমি কষ্ট দেই, কিন্তু কষ্টগুলি পাওয়া উচিত আওয়ামী লীগের। কোথায় আওয়ামী লীগ ছিল? কোথায় ধানমন্ডি আওয়ামী লীগের কমিটি? কোথায় ধানমন্ডি আওয়ামী লীগের নেতারা? যতই আপনি মপ করেছে, আপনি পাল্টা মপ কেন করতে পারলেন না? আপনার উপর প্রতিহিংসা করে, আপনার প্রতিহিংসা কোথায়? আপনার ভদ্রলোক হইতে কইছে কেরা? তা আপনি ভদ্রলোক হয়ে থাকলে তো কান্না করেন না, পালায় যান বাংলাদেশ থেকে, চলে যান বাংলাদেশ ছেড়ে। তো ধানমন্ডি এলাকায় থাকেন না, মিরপুর এলাকায় থাকেন না, কোথাও থাকেন না। তাহলে কান্নাকাটি আমার নেই। কান্নাকাটি শুনতে আমার এখন মেজাজ খারাপ হয়ে যায়। আপনি দেখবেন যে আপনার অনেকে এই ধরনের যে কোনো অনুষ্ঠানের মধ্যে এই কথা আমি অনেক জায়গায় দেখি, আমরা এটা করলে ওনারা এটা করতে দেয় না, আমরা এটা করলে আমরা এটা করতে। আরে ভাই, আপনি করতে দেন, আপনি করে দেখান না। আপনি 3 বার জেলে খান না, আপনার বন্ধুরা তো জেল কাটতেছে, পচতেছে 2 বছর ধরে, আপনি তো বাইরে আছেন। টেক ইউর চ্যালেঞ্জ। আওয়ামী লীগের এই নাকি কান্নার বাদ দিয়ে তো চ্যালেঞ্জ হওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত। 2 বছরের মধ্যে তারা বেরোতে পারে না। আই এম সো সরি এই কথাগুলো বলার জন্য। আপনি এই প্রশ্নটা উঠানো তো আমার কাছে, আপনি কয়দিন বাদে অমুক জনের এটা হবে, অমুক জনের সেটা হবে, জানাজা হবে, আপনাকে ধরবে, এটি তো স্বাভাবিক ভাই। এটি অস্বাভাবিক কি আছে? আপনি ঘুরে দাঁড়াতে পারেন, আপনার মেরুদণ্ড নেই, আপনার নির্লজ্জ, আপনি বরং কান্নাকাটি করেন। কান্নাকাটি কে করে? শিশু বাচ্চা করে। মায়ের দুধ খাওয়ার জন্য যে বাচ্চা কথা বলতে পারে না সে কান্নাকাটি করে। আপনি কি সে অবস্থায় আছেন? 17 বছর ধরে করছেনটা কি? 17 বছর ধরে কি করছেন আপনারা? আওয়ামী লীগ তো 17 বছর না, আওয়ামী লীগ তো 25 বছর বা 30 বছরের মতো বাংলাদেশের ক্ষমতায় আছে। মানে 3.5 বছর ধরেন, তারপরে শেখ হাসিনার 5 বছর, 8.5 বছর, বাকি 15.5 বছর। কত বছর হলো? 8, 5, 13, 24 বছর, 25 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে। 25 বছর আপনি কি করছেন? আপনি এখনো যদি দুধের বাচ্চার মতো আপনি কাঁদে, যে দুধের বাচ্চা কথা বলতে পারেন না, কান্নাকাটি করলে মা বুঝে দিয়ে দুধ খাইতে হতো। এখন তো আপনার সেই এই আওয়ামী লীগ, এই যারা এই ধরনের কমেন্টগুলো করে তাদের কমেন্টটা পড়বেনই না বিপুল। আমি এই ধরনের প্রশ্ন আর করবেনই না। কারণ এই নির্লজ্জ যেগুলো, এগুলো আওয়ামী লীগেরও না, এমন হতে পারে এগুলো বট বাহিনী হতে পারে। আওয়ামী লীগের কোনো ছেলে মেয়ে আমি যাদের সাথে কথা বলি তাদের মধ্যে তো এই কান্নাকাটি নেই।
কান্নাকাটি শুধুমাত্র দেখি অনলাইনে, কান্নাকাটি সব দেখি ফেসবুকে, কান্নাকাটি সব দেখি একদল দুর্দান্ত ফাইট করে যাচ্ছে, কল্পনা করতে পারবো না। আমি এমন জনদের সাথে কথা বলি তারা ফাইট করে যাচ্ছে, আর একদল অনলাইনে এসে অনলাইনেও ফাইট করতেছে বহু মানুষ আওয়ামী লীগের জন্য, কিন্তু একদল নাকি কান্না করতেছে। এই নাকি কান্নাগুলো আইদার বট বাহিনী, নাইলে এগুলো এগুলো এগুলা এগুলা এগুলো আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ হওয়ার কোনো যোগ্যতা নেই। দে শুড লিভ আওয়ামী লীগ কান্নাকাটি করার পরে। আপনি এখানে যারা এরকম কান্নাকাটি করবে তাদের আপনি একদম স্ট্যাটাস পড়বেন না, দরকার ডিলিট করে দেন। এইসবের পড়ারই দরকার নেই। একদম। আমরা সব রিপোর্ট নিয়ে আলোচনা করছিলাম যে ওই যে জয় বাংলার যেটা বলছিলাম যে জয় বাংলা স্লোগান দেওয়া আওয়ামী লীগ নেতাদের বাড়িতে তল্লাশি পুলিশ অভিযান, এটা মূলত একটা রিপোর্ট নিয়ে আলোচনা করছিলাম। অনেকেই এটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছিলাম। প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া কান্নাকাটি করার প্রতিক্রিয়া? এই প্রতিক্রিয়া পড়া উচিত। অবশ্যই কান্নাকাটি প্রতিক্রিয়া হতে পারে। জয় বাংলা স্লোগান বলার কারণে যে ধরে নিয়ে যেতে দুইটা পাল্টা আক্রমণ করেছে কিনা সেটা বরং আপনি ইয়া করা উচিত, সেইটাকে পিক করা উচিত বিপুল, যে আওয়ামী লীগ রেসিস্ট করতেছে। দিস ইজ টাইম আওয়ামী লীগের রেসিস্টেন্সের। দিস নট টাইম শিশুর বাচ্চার মতো দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করা। আমাকে জয় বাংলা স্লোগান বলতে দিতে হবে, একেবারে। আপনাকে জয় বাংলা স্লোগান বলতে দিবে না, এটি তো স্বাভাবিক রে ভাই। আপনি জয় বাংলা স্লোগান বললে আপনার বাইন্দা নিবে, এটি তো স্বাভাবিক ভাই। আপনি পরিবেশ তো সেরকমই হয়ে আছে। আপনি তো 2 বছরে আপনার পরিবেশ চেঞ্জ করতে পারেন নাই। শেখ হাসিনা তার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বাংলাদেশে আসার ঘোষণা দিচ্ছে, আর আপনি এখানে কান্নাকাটি করেন। আমি বলতে চাই না, আমি অনেককেই দেখি শেখ হাসিনা আসলে তো শেখ হাসিনার উপরে গ্র্যান্ড হামলা হবে কিনা, শেখ হাসিনা আসলে শেখ হাসিনা যদি ধরে নিয়ে মেরে ফেলে, শেখ হাসিনা আসলে শেখ হাসিনা যদি বিষ প্রয়োগ করে, সে মানে স্লো পয়জনিং করে। আমি অনেক কমেন্ট দেখি, আমি লজ্জা পাই এদের কথা, যারা এইসব কথা বলে। আরে এটা করবে, এরকম রিস্ক নিয়ে তো শেখ হাসিনা নিজেই বলতেছেন। আমি বুঝি, আজকেরটা তো আপনি ইন্টারভিউ দেখেন যে আমি আমার ঝুঁকির কথা বুঝি, আমি আমার ঝুঁকির কথা জানি, আমি জানি আমার। আপনি কালকের যে তার অডিওটা আছে, যেটা তার তৃণমূলের সাথে কথা হচ্ছে, বলছে যে দড়ি তৈরি করো। ঠিক কত 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 কনফিডেন্সের সাথে সে কথা বলে। আর যারা এই কথাগুলো ওনারা আসলে তো ফাঁসি দিয়ে দেবেন, এটা নিশ্চয়তা কি? আরে আজব ব্যাপার। সেটা তো উনি রিস্ক নিচ্ছেন, তা আপনি কোশ্চেন করছেন। আপনি বরং রাস্তায় দাঁড়ায় যেন ওনার এটা দেওয়া না যায়, সেটার জন্য আপনি চেষ্টা চালাবেন। That should be the attitude of an আওয়ামী লীগার। একদম। আমরা কিছু কমেন্ট দেখি। আজকে আমরা একটু দ্রুতই শেষ করব। কমেন্ট দেখি, যে উপর থেকে দেখে আসি। অনেকে কমেন্ট করছেন, জয় বাংলা, কোনো দায় মুক্তি দেয়া হবে না, সব কয়টা বাটপার। চৌধুরী ট্যুর ট্রাভেলস লিখেছেন কোনো দায় মুক্তি দেয়। হ্যাঁ, শেখ হাসিনা বলেছেন কোনো দায় মুক্তি নয়। দায় মুক্তি বলতে কোনো শব্দ থাকবে না। ধানমন্ডি 32। তারপরে বুঝে গেছে জনগণ, হাসিনাই আপনজন, সারা বাংলায় হাহাকার, শেখ হাসিনাকেই দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাইফুল ভাই, বিপুল ভাই, আচ্ছা ঠিক আছে, এটা বললামই। জামাত তো জেনাকারী নেতার শরীয়ত, জামাত আর জেনাকারী নেতার শরিয়া বিচার কবে করবে? জামাত তার জেনাকারী নেতার। আচ্ছা, সাইফুল ভাই, আমির খান বাসানি বলেছিলেন ইসলাম বানাইছে আল্লাহ, আর জামাত ইসলাম বানাইছে শয়তান। এই শয়তানদের বিচার না করে শেখ হাসিনার মৃত্যু হবে না। সুরাইয়া শাম্মী। তারপরে এমডি কামাল লিখছেন শেখ হাসিনা আসছে, আর দায় মুক্তি দিয়ে যারা ভাবছে বেঁচে যাবে, তারা ভয়ে ভীত, আতঙ্ক বিরাজ করছে, তাদের আতঙ্ক বিরাজ করছে, ফাঁসির দড়ি সামনে ভাসছে। আচ্ছা, যারা শেখ হাসিনার ভয়ে আতঙ্কিত। আচ্ছা, কি জানি, যতদিন পর্যন্ত একটা বাংলাদেশ বিরোধী থাকে ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধের 2য় অধ্যায় শেষ হবে না ইনশাল্লাহ, কেএমএসডিকে। আর একজন লিখছেন বিপুল ভাই, বিপুল ভাই, শরিয়া চাওয়া জামাতি ভাইদের বেবিচারের বিচারটা কবে করবে মনে হয়? উত্তরটা দিয়ে একটু দিয়েন সাইফুল ভাই। আচ্ছা, জামাত শরিয়ার বিচার করবে না, আরো ঘটনা ঘটবে। তারা একে একে খালি বহিষ্কার করবে, বলবে আমরাই সবচেয়ে স্বচ্ছ, ইসলাম ব্যবহার করেই তারা এই কাজ করবে। তারপরে ভুল দেশে ডলার ইনভেস্টমেন্ট হয়েছে, কেএমএসডিকে। সর্বানিদিকে লিখছেন। আচ্ছা, শব্দার ডাক্তার, মাথা ভরা ডাক্তার, খিদে পেলে পানি খায় চিবিয়ে। এটা তো আমরা ছোটবেলায় পড়তাম। আচ্ছা, সার্জিওগুর আসার পর সবাই বুঝে যাবে শেখ হাসিনা কবে আসবে। শান্তির বাংলাদেশ। সার্জিওগুর আসার পর শেখ হাসিনা বুঝে কবে আসবে।
বা শেখ হাসিনা কবে আসবেন? আচ্ছা, এইটা তো আমি একটা সার্জিবুল প্রশ্নের উত্তর, যেহেতু ওইটার প্রশ্ন আমি উঠে নেই। সুমাইয়া সুলতানা টুম্পা বলছেন, দাদা সম্মানের সহিত বলি, আপনি নিজেই বিপুল ভাইকে বারবার সাবধান করেন সেনাবাহিনীর কথা না বলতে, তবে কি আপনি ভয় পান? কেন ভয় পান বলবেন? অফকোর্স আমি বলবো। আমি বারবার বলি বিপুলকে কেন আমি সাবধান করি, যে বিপুল দেশে থাকে, আমি বাইরে থাকি, আমি অনেক সুবিধা ভোগ করি, মানে আমাকে কেউ টাচ করার মতো তো নাই, এখানে কেউ করবে না, এটাই আমি বিশ্বাস। সো আমার কথা বলতে যতটা আমি বোধ করি, বিপুল একা ওখানে ফাইট করে। বিপুলের সাথে কিন্তু বিপুলের কর্মী বাহিনী নাই। আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের একজন কর্মী পাশাপাশি আছে, তাকে সহযোগিতা করার জন্য, বিপুলকে সহযোগিতা করার জন্য, বিপুলের সাথে পাশে দাঁড়ানোর জন্য কেউ নাই কিন্তু। তারপর বিপুল ফাইট করে। দ্যাটস হোয়াট আই এম টেলিং ইউ। এটাই আমি বলছি। আপনি ভয় আপনার থাকবে না, এটা তো আপনি তো যে কোনো, আপনি যদি যুদ্ধে যান, আপনার মধ্যে যদি ভীতিই কাজ না করে, তাইলে আপনি তো পাল্টা অ্যাকশন নিতে পারেন না। ভীতি কাজ করবে বলে তো আপনি পাল্টা অ্যাকশন নেবেন, যাতে আপনার ভীতিটা উড়াইতে পারেন। সো আপনার পাশে আপনার সোলজাররা থাকে, এবং ইউ ক্যান টেক অ্যাকশন, মাঠে থাকেন। এখানে বিপুল একা থাকে, যে কারণে আমি এই কথাগুলি বলি। তার মানে এই না যে বিপুল ফাইট করছে না। বিপুল ফাইট করছে না, অবশ্যই ফাইট করছে। ভয় আমি পাই না, অবশ্যই আমি ভয় পাই। ভয় পাই কেন? বিপুলের জন্য আমি ভয় পাই, আমার জন্য আমি ভয় পাচ্ছি না, কারণ আমি বাইরে থাকতেছি। আমি আমাকে কেউ এখনই ধরে নিয়ে যাওয়ার মতো, কিন্তু বিপুলরা তো এটা করতে পারে। সো ভয় অন্য জিনিস, যে ভয়ের কথা আমি বলি, কিন্তু নাকি কান্না করা অন্য জিনিস। ভয় এক জিনিস, নাকি কান্না এক জিনিস। ভয় হলে আপনি ভয় কাটানোর জন্য আপনার প্ল্যান থাকবে, যে প্ল্যান দিয়ে আপনি ভয় কাটিয়ে উঠবেন। আর নাকি কান্না হলে আপনি অসহায়। দুই জিনিস রে ভাই। সামিয়া সুমা, বা ওনার নাম কি নাম যেন না, সুমাইয়া সুলতানা টুম্পা। ভয় এক জিনিস, আর নাকি কান্না এক জিনিস। আপনি ভয় পেলে আপনি পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য, ভয় যেন কাটাতে পারেন সেই জন্য পাল্টা ব্যবস্থা নেবেন। বিপুলের নিশ্চয়ই পরিকল্পনা আছে। বিপুল যখন যতটুকু সাহস করে তার জন্য বিপুলের নিশ্চয়ই ব্যাকআপ ব্যবস্থা আছে। কিন্তু বিপুল তো নাকি কান্না করছে না। কিন্তু আমি যাদের কথা বলি তাদেরকে নাকি কান্নার কথা বলি। সুমাইয়া সুলতানা, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি আমাকে বোঝান কেন ভয় পায়, এটা এখন নিশ্চয়ই বোঝান। ভয় এক জিনিস, নাকি কান্না এক জিনিস। কেমিস্ট্রিকে বলছেন, এগুলো যারা প্রচার করছে তারা আওয়ামী লীগের শত্রু। সমস্ত নির্যাতন মেনেই আওয়ামী লীগ পুনর্গঠন হয়েছে। অবশ্যই সেটাই আমরা বিশ্বাস করি। সমস্ত নির্যাতন মেনে এবং সমস্ত রাজাকার আলবদরদেরকে আওয়ামী লীগ থেকে বিতাড়িত করে আওয়ামী লীগ পুনর্গঠন হবে, গুপ্তদেরকে বিতাড়িত করে। তারপরে আদর্শের নোবেল দেওয়া বন্ধ করে লুচ্ছামির নোবেল দেওয়া হোক। আরবি ভাই, এসব কি? নাসিমুল গনি সম্পর্কে কিছু বলবেন কি? কি বলবো? লোকজন বলতেছে নাকি প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে। আমি শুধু আসলাম, এখন কতজন আলোচনা করে ফেলছে এর মধ্যে। না, শাহাবুদ্দিন চুপ্পু যদি হতে পারে, নাসিমুল গনি হইতে অসুবিধার কি? অস্বাভাবিক কিছু না অবশ্য, একদম। তারপরে আখতারুজ্জামান লিখছেন, সাইফুল ভাই, মিস্টেরিয়াস ক্যারেক্টার ব্রিগেডিয়ার সাকাত বলেছে শেখ হাসিনা দেশে ফিরলে সরকার পরিস্থিতি কন্ট্রোল করতে পারবে না। এ বিষয়ে আপনার মতামত কি? আমরা মনে হয় একদিন আলোচনা করছিলাম, তারপরে যদি সাইফুল ভাই বলেন আমার কোনো সমস্যা নাই। কন্ট্রোল করতে পারেন, এটা তো আমরা আমি প্রথমতেই বলছি যে শেখ হাসিনা আসলে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এই সরকারের জন্য খুব কঠিন হয়ে পড়বে। হ্যাঁ, আওয়ামী লীগের যে পুনর্জাগরণের কথা আমরা বলছি, যে পুনর্গঠনের কথা বলছি, সেই পুনর্গঠনের কথা যেটা বাস্তবে হওয়ার কথা, যেটা আমরা অত ডিটেল জানি না, অনেকেই জানেন, আমরা জানি না, আমি জানি না, আপনি হয়তো জানতে পারেন। আমি অত ডিটেল জানি না আওয়ামী লীগ কি করতেছে। আমি জানি যে, আমি কতগুলো জানি যে আমার কাছে যারা অভিযোগ, মানে যেহেতু আমি কথা বলে আমাকে দেখতে পাই, আমার কাছে অভিযোগগুলো করে যে হ্যাঁ, আপনারা বলছেন যে তৃণমূলে এরকম করে শুধু তৃণমূলকে দায়িত্ব দেওয়া হবে, তৃণমূল তো এখন পর্যন্ত তৃণমূলকে বরং অ্যাভয়েড করা অনেক জায়গায় পুরনোরা ঢুকে পড়ছে। তো আমি সেই নিয়ে কথা বলছি, আমরা ওইটুকুই জানি। কিন্তু আওয়ামী লীগের যে প্রশ্নটা আছে যে পুনর্গঠনের প্রসেস, আমরা তো সেই আওয়ামী লীগের কথাই বলছি, তাই না? অবশ্যই আওয়ামী লীগ পুনর্গঠন হয়ে পুনর্জাগরণ ঘটবে, এবং শেখ হাসিনা যে 5 মাসের যে আন্দোলন ঘোষণা করছেন, যে মুভমেন্টের ঘোষণা, সেই মুভমেন্টে অবশ্যই সাফল্য আসবে, এবং সেই সাফল্য থেকে কি বলে আওয়ামী লীগ, শেখ হাসিনা যখন আসবে তখন নিশ্চয়ই আওয়ামী লীগ দেশের পরিস্থিতি তারা নিজেরা নিয়ন্ত্রণ নেওয়ার মতো অবস্থায় যাবে। সেই অবস্থাতে হলে বুঝাই যাবে যে সরকারের আর নিয়ন্ত্রণ নাই। একদম। বুলবুল নজরুল ভাই, এটা নিয়ে কি আলোচনা করব? বনিকে বানিয়ে দিয়েছে, এইটা বলতে পারি। বনিকে একদম যত্ন করে বানিয়ে দিয়েছে। ইতালি থেকে অন্তত 50 জন আমাকে এই ভিডিও পাঠাইছে ইতালি থেকে। এবং কি পাঠিয়েছে? ওই বনি আমিনকে ইতালিতে লাত্তি গুতা দিচ্ছে আর কি, মৌলবাদ হইলা। বনি আমিনটা কে?
ওই যে সারাক্ষণ বিভিন্ন দেশ ঘুরে আর শেখ হাসিনার বিরুদ্ধে আর আওয়ামী লীগের বিরুদ্ধে বলতো, ট্রাভেলার বিভিন্ন আচ্ছা, দেশ ঘুরে তাকে পিটাইছে। এইটা আমি এত বিখ্যাত লোক, উনি সারা পৃথিবী ঘুরে আওয়ামী লীগকে ইয়ে করে। হ্যাঁ, এবং এমন পিটা দিছে, লাত্তি মুগুর দিছে, আর দৌড়াইয়া পালাইতে পারতেছিল না, এই অবস্থা আর কি। যাক, সুমা শামীমা লিখছেন, কোনো অন্ধকার বা অন্ধত্বই চিরস্থায়ী হয় না, সময়ের থাপ্পড় আর বাস্তবতার মুখোমুখি এক সময় ঠিকই চেতনা ফিরে আসে, হয়তো তার জন্য কিছুটা মাসুল গুনতে হয়। একেবারেই। ঠিক আছে সালমা রফিক, আপনার বাড়ির কাছে ওই চেয়ারম্যান সাহেবের বাড়ি কি আর করা? ওই যে মির্জাগঞ্জে এক বাড়ি ভাঙচুর করলো না, লুটপাট করে আগুন ধরে ভাঙচুর, বুলডোজার চালাইলো। আমাদের দর্শক সালমা রফিকের বাড়ির পাশেই, বেশি দূরে নাই। উনি নাকি চেয়ারম্যান থাকা অবস্থায় ব্যাপক উন্নয়ন করেছেন এলাকায়। ওই যারা উন্নয়ন করছে তাদেরকেই তো পিটাইতেছে, তাদেরই তো বাড়িঘর ভাঙতেছে। 3 সাপের একই বিষ, তার নাম দানের শীষ, আমরা সবাই মুজিব সেনা, ভয় পাই না বুলেট বোমা। ঠিক আছে সলিড খান। আঘাতের বদলে আমরা প্রতিঘাত করলে ওরা দাঁড়াতেও পারবে না। সাইফুল ভাই তীর সামনে যাওয়ার আগে কিছুটা পিছিয়ে যায়। আচ্ছা, আনিস লিখছে, আনিস 395 সহমত সাইফুল ভাই। আচ্ছা, আর বিপুল ভাই, আওয়ামী লীগ বিএনপির কোন নেতার বাড়ি ভেঙেছে? আওয়ামী লীগ বিএনপির কোন না, আমার জানা মতো বিএনপির কোন নেতার বাড়ি আওয়ামী লীগ ভাঙে নাই, এটা আমি বলতে পারি। তারপর হলো মারিয়াবাদ দেখছেন, 71-এ আওয়ামী লীগ মিছিল নিয়ে বের হতো, মোনেম শাহীন পেট্রো পুলিশ বাহিনী আসতো, ছাত্রলীগ ঠেকাতো, পুলিশের কাছ থেকে রাইফেল ক্যাপ কেড়েও নিয়েছে। আজকের ছাত্রলীগও পারবে নিশ্চয়ই। আচ্ছা, সাইদি লীগের চেয়ে কি করবে? সাইদি লীগ কোনটা? দুর্বলরা শুধু ওসিলা খুঁজে, ডেফিনেটলি। এমন নাকি কান্নার একটা কর্মী বর্তমান তৃণমূলে নাই, যারা এসব বলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা আওয়ামী লীগের কেউ না, কেএমএসডিকে একদম। তারপরে বিপুল ভাই, রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হবে? হবে। রাষ্ট্রপতি আর কতদিন থাকবেন? বহুত তো থাকলেন, হ্যাঁ 2 বছর। তারপরে আচ্ছা, আপনার সাইফুল ভাই, আওয়ামী লীগ ওদের মতো হলে তো গৃহযুদ্ধ লেগে যেত। সালমা রফিক, গৃহযুদ্ধ লাগবে না বলেই তো এই কৌশলে আগাচ্ছে। আচ্ছা, আওয়ামী লীগের সময় বাংলাদেশের ইতিহাসে কি এমন উদাহরণ আছে কি আওয়ামী লীগের নেতাকে না পেলে উনার পরিবারকে মেরে ফেলা হয়, প্রশাসন সরকার চুপ, এটা কি আগে কোনো ছিল? তারপর হইলো গিয়ে আরেকজন লিখছেন কি, শেখ হুমায়ুন নাকি শেখ মামুন রশিদ, বাঙালির স্লোগান একটা, এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। আচ্ছা, আনিস লিখছেন, সাইফুল ভাই, একজন চট্টগ্রাম জিসিতে মিছিল করার সময় মবকে মব করে দেওয়ার প্রস্তুতি নিয়েই নেমেছিলাম। আমার মিছিলের শরীর ভাষা একটু দেখিয়েন। ভিডিও দেখছি বোধহয় আমি কঠিন ভাবে, তা আপনার নামের সাথে আর আমি চিনব না আপনাকে, তবে ওই মিছিলের ভাষা ছিল খুব স্ট্রং একদম। আর অরূপ লিখছেন, সাইফুল স্যার, কান্না করি না, 2 দিন ঘরে থাকলে 3 দিন পালিয়ে কই কান্না করছি না, তারপর মিছিল করছি, জেলেও গেছিলাম। হ্যাঁ অরূপ, আপনার তো জেলে যাওয়ার গল্প আমরা জানি, আপনাদের কথা বলা হচ্ছে না, বলছি যারা নেকি কান্না করেন, যারা মেকি ইয়ে করেন, এদের কথা বলা হয়েছে। কারণ দমন পীড়ন থাকবে, এটাই স্বাভাবিক। আপনার যখন ক্ষমতায় আবার আসবেন, ওই দমন পীড়নই থাকবে, বিরোধী পক্ষ দমন পীড়ন, তবে এইভাবে দমন পীড়ন হয়তো আগে হয় নাই। তারপর 6 বছর আগেই ধানমন্ডি ছেড়ে দিয়েছি, বঞ্জায় নিমি লিখছেন। আচ্ছা, সাইফুল ভাইয়ের কথা যুক্তি আছে, যারা কান্নাকাটি করে তারা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ কত কলিজা লাগে, সাহস লাগে, তারা আওয়ামী লীগ করে নাকি? আওয়ামী লীগ করতে কলিজা লাগে, সাহস লাগে। প্রদীপের নিচে অন্ধকার থেকে, তাই একটু মেনে নিতে হবে। তো নির্যাতন করে দমিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু দমানো যাবে না একদম। সব কান্নাকাটি বাদ দিয়ে তাই নাকি? আপনি কে ভাই? আব্দুল হক কোত্থেকে আসছেন? আচ্ছা, কি বলে? না, উনি বলছেন মোদিজির চিন্তা করতে হবে। মোদিজির চিন্তা মোদিজি করবে, আপনার চিন্তা আপনি করেন। হ্যাঁ, আপনি একটু শেহবাজ শরীফের চিন্তা করেন, কি হচ্ছে বেলুচিস্তান, শেহবাজ শরীফ কান্না করতেছে, ওইটা চিন্তা করেন। আচ্ছা, আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর লোকজন নিয়ে ঢাকা দখল করতে পারবে, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে।
আমার মনে হয় সাইফুল আমিন ভাই ডাক দিলে সাইফুল আমিন ভাই ডাক দিবে কেন? রফিক ভাই, আমার সাথে মস্করা করতেছে আর কি ভাই। আমার